সালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জ চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরকে দ্বিতীয় এবং শেষ পর্ব। আশা করছি উপন্যাসটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন উপন্যাসটি শুরু করা যাক। তোমরা ভালো তো শিলু? জি। শিলুর মা মালপত্র নামাতে নামাতে আর চোখে তাকাচ্ছিলেন আমার দিকে। বুড়ো বয়সেও ঠোঁটে আর মুখে রং মেখেছেন। বয়স অগ্রাহ্য পরে পরা চকচকে শাড়িতে তাকে হাস্যকর লাগছিল, কিন্তু তবু তিনি শিলুর মা। আমি বিনীত ভঙ্গিতে তার দিকে তাকিয়েছিলাম। সবার শেষে নামলেন নাহার ভাবি। ভারী সুন্দর হয়েছেন তিনি। গায়ের মসৃণ চামড়া ঝকঝক করছে, নাকের উপর জমে থাকা বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে রোদ লেগে। নাহার ভাবি আমাকে দেখে ছেলেমানুষি ভঙ্গিতে চেঁচিয়ে উঠলেন, আপনাদের কথা যা ভেবেছি! আমিও ভেবেছি আপনারা কবে আসবেন। রুনু আর রাবেয়া কোথায়? রুনু স্কুলে, রাবেয়া বেড়াতে বের হয়েছে। রুনুর জন্য আমি অনেক গল্পের বই এনেছি, অনেক নতুন রেকর্ডও কিনেছি। শিলুর মা ঠান্ডা গলায় বললেন, রোদে তোমাদের মাথা ধরবে, ভেতরে গিয়ে বসো মেয়েরা। শিলু, তোমাকে আমি গোপনে করুণা বলে ডাকি। তোমার জন্যে আমার অনেক কিছু করতে ইচ্ছে হয়। প্রতি রাতে তোমাকে নিয়ে কত কি ভাবি, যেন তোমার কঠিন অসুখ করেছে। শুয়ে শুয়ে দিন গুনছো মৃত্যুর। হঠাৎ একদিন আমি গিয়ে দাঁড়ালাম তোমার বিছানার পাশে। তুমি ছেলে মানুষের মতো বললে, এতদিন পরে এলেন। আমি বললাম, তুমি তো আমায় কখনো ডাকনি শিলু। ডাকলেই আসতাম। তুমি বিবর্ণ ঠোঁটে হাসলে। আমি বসলাম তোমার পাশে। জানালা দিয়ে হু হু করে হাওয়া আসছে, হাওয়ায় কাঁপছে তোমার লালচে চুল। আমি তোমার মাথায় হাত রাখলাম। তুমি বললে, জানেন, আমার যে একটি ময়না ছিল, যেটি ঠিক মানুষের মতো শীষ দিত, খাঁচা ভেঙে পালিয়েছে। কি হাস্যকর ছেলে মানুষই ভাবনা! কতদিন ভাবতে ভাবতে রাত হয়ে যেত। রাস্তায় নিশি পাওয়া কুকুর চেঁচাতো। ঘুম ভেঙে মাস্টার কাকা উঠে আপন মনে কথা বলতেন। আমার বন্ধু রমিজ এক বিবাহিতা ভদ্রমহিলাকে বিয়ে করেছিল। মেয়েটি তার স্বামী ও দুটি বাচ্চা ছেলে মেয়ে ছেড়ে পালিয়ে গিয়েছিল রমিজের সঙ্গে। ভদ্রমহিলার স্বামী দুঃখে লজ্জায় এনজিন খেয়ে মরেছিল। ঘটনাটি শুনে রমিজের প্রতি আমার প্রচণ্ড ঘৃণা হয়েছিল। এর অনেকদিন পর যখন শিলুরা ঘর অন্ধকার করে বাইরে বেড়াতে গেল, তখন কেন যেন মনে হলো রমিজ কোনো দোষ করেনি। ভালোবাসার উৎস কি আমি জানি না। আশফাক বলতো ভালোবাসা হচ্ছে নিছক কামনা, যৌন আকর্ষণের পরিভাষা, কিন্তু আমার তা মনে হয় না। আমার গলা জড়িয়ে শিলু কখনো ঘুমিয়ে থাকবে, এ ধরনের কল্পনা তো কখনো মনে আসতো না। একদিন শিলুর বয়স হবে, পাক ধরবে তার চুলে, পোকায় কাটা আসক্ত দাঁতে কালো ছোপ পড়বে, ছানি পড়া চোখের ঝাপসা দৃষ্টিতে তখন কি সে দেখতে পারবে? বছর ৩০ আগে একটি অনুভূতিপ্রবণ তরুণ ছেলে কান পেতে আছে, কখন সেই কোমল কণ্ঠ শোনা যাবে, দাদু ভাই, রুনু বাসায় আছে? আমি ইদানিং কেমন আবেগপ্রবণ হয়ে উঠেছি। মা আমাকে মাঝে মাঝে বুঝতে চেষ্টা করেন। রুনু প্রায়ই অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে, হয়তো আমার বোঝার ভুল। তবু তার হাবভাব যেন কেমন, যেন কিছু জানতে চেষ্টা করছে। সেদিন অপ্রাসঙ্গিকভাবেই বলে বসলো, শিলুকে কি তোমার খুব বুদ্ধিমান মনে হয় দাদা ভাই? আমি নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখতে প্রাণপণ চেষ্টা করে বললাম, হ্যাঁ। তোমার কাছে ওকে ভালো লাগে? তা লাগে, কিন্তু ও কি বলে জানো? কি বলে? বলে তোমার দাদাভাইকে দেখলেই মনে হয় বোকা, তাই না? বলা বাহুল্য, আমি সেদিন দুঃখিত হয়েছিলাম। আমাকে কেউ বোকা বলেছে সেই জন্যে নয়, আমার গভীর আবেগের কথা সে যে জানছে না এই জন্যে। আমার ধারণা শিলু যখন সমস্ত কিছু জানবে তখন নিশ্চয়ই আমাকে অন্য চোখে দেখবে। আমি বললাম, শুনে তোর খারাপ লেগেছে রুনু? হ্যাঁ। শিলু কি তোর খুব ভালো বন্ধু? হ্যাঁ, ভালো বন্ধু। আমাদের সংসারে কি একটা পরিবর্তন এসেছে, সুর কেটে গেছে কোথাও। শিলু আমার সমস্ত চেতনা এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে যে আমি ঠিক কিছু বুঝে উঠতে পারছি না। মা ভীষণ রকম নীরব হয়ে পড়েছেন, শঙ্কিতভাবে চলাফেরা করছেন। তার হতাশ ভাবভঙ্গি, নিচু সুরে টেনে কথা বলা সমস্তই বলে দেয় কিছু একটা হয়েছে।
বাবা এসে প্রায়ই আমার ঘরে বসেন, নিতান্ত অপ্রয়োজনীয় দু একটি কথাবার্তা বলেন। কেমন পড়াশোনা চলছে, বাজারে জিনিসপত্রের যা দাম। আমি তার ভাবভঙ্গি দেখেই বুঝতে পারি তিনি কিছু একটা বলতে চান। এলোমেলো কথা বলতে বলতে এটি সেটি নড়তে থাকেন, তারপর হঠাৎ করে উঠে চলে যান। কি বলতে চান তা বুঝে উঠতে পারি না। বাবাকে আমরা বড় ভয় পাই, নিজ থেকে কিছু জিজ্ঞেস করতে সাহস পাই না। মাকে যখন জিজ্ঞেস করি কি হয়েছে মা, মা অবাক হবার ভান করে বলেন, হবে আবার কি রে খোকা। মা মিথ্যা কথা বলতে পারেন না, কিছু লুকাতে পারেন না। আমি জোর দিয়ে বলি, বলো কি হয়েছে। মা মেঝের দিকে তাকিয়ে টানা সুরে কাপা গলায় বলেন, কোথায় কি হয়েছে। অথচ প্রায়ই দেখছি বাবা আর মা ফিসফিস করে আলাপ করছেন। বিরক্তিতে বাবার ভ্রু কুঁচকে উঠছে ঘন ঘন। অনেক রাত পর্যন্ত বাইরে বসে থাকছেন। পরশু রাতে মা গুনগুন করে কেঁদেছিলেন। আমার কাছে মনে হচ্ছিল কে যেন ইনিয়ে বিনিয়ে গান গাইছে। রাবেয়া বলল, ও খোকা, ও ঘরে মা কাঁদছে রে। রুনু বলল, সত্যি দাদা, মা কাঁদছে। আমি ভেবেছি বুঝি বেরালো। রাবেয়া গলা উঁচু করে ডাকলো, মা, ও মা, কাঁদছো কেন। মা চুপ করে গেলেন। রাবেয়া আবার ডাকলো, মা, ও মা। মা ধরা গলায় বললেন, কি, তুমি কাঁদছিলে কেন। আমি সমস্ত কিছু বুঝতেই চাই। আমি সবাইকে ভালোবাসি। যে সংসার বাবা গড়ে তুলেছেন সেখানে আমার যা ভূমিকা আমি তার চেয়ে অনেক বেশি করতে চাই। যদি কোনো জটিলতা এসেই থাকে তবে সে জটিলতা থেকে আমি দূরে থাকতে চাই না। আমি চাই সবাই সুখী হোক। রুনু শিলুর মতোই একটি ময়না এনে পুষুক, যেটি সময়ে অসময়ে মানুষের মতো সুখের শীষ দিয়ে উঠবে। দুপুরবেলা ঘুমিয়ে আছি, হঠাৎ রাবেয়া আমায় ডেকে তুলল। উত্তেজনায় তার চোখের পাতা তিরতির করে কাঁপছে। ও খোকা, শুনছো, আমার বিয়ে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। রাবেয়া খিলখিল করে হেসে বলল, বিশ্বাস হচ্ছে না। আল্লাহর কসম, সত্যি বিয়ে। আমাকে জিজ্ঞেস করে দেখো, কখন বিয়ে। আজ বিকেলে। এখন আমি গোসল করে সাজবো। তুমি আবার সবাইকে বলে বেরিও না খোকা। আমার বুঝি লজ্জা নেই। মাকে জিজ্ঞেস করতেই মা বললেন, বরপক্ষের ওরা বিকেলে দেখতে আসবে। আমি অবাক হয়ে বললাম, পাগল মেয়েকে বিয়ে করবে কে। মা বললেন, পাগল কোথায় রে, ওই একটু যা আছে তা সেরে যাবে। বরপক্ষের লোকজন জানে। মা ভীতকণ্ঠে বললেন, আমি ঠিক বলতে পারি না, তোর আব্বা বলেছে কি না। তুই আপত্তি করিস না খোকা, কিন্তু হঠাৎ বিয়ের কি হলো। আমি জানি না, তোর আব্বা সব ঠিক করেছেন। তোর আব্বাকে জিজ্ঞেস কর। দেখতে আসবে 5টায়, 4টায় ভিতরেই সব তৈরি হয়ে গেল। মা ঘামতে ঘামতে আবার তৈরি করলেন। বসবার ঘরে নতুন পর্দা লাগানো হলো। ট্রাঙ্কে তোলা টেবিল ক্লথ বিছিয়ে দেওয়া হলো টেবিলে। মন্টু সাইকেলে করে দূর কোথাও থেকে ফুল এনে ফুলদানি সাজালো। রুনু রাবেয়ার একটি শাপলা রঙের শাড়ি পরে ঘুরে বেড়াতে লাগলো। রাবেয়া ঘ্যান ঘ্যান করতে লাগলো, মা, রুনু যে বড় আমার শাড়ি পরেছে, ময়লা করে ফেলবে তো। ময়লা হলে ইস্ত্রি করিয়ে দেব। যদি ছিঁড়ে ফেলে। কি ভেজর ভেজর করছিস। হুম, আমি তো ভেজর ভেজর করছি। আমার যদি আজ বিয়ে না হতো, দেখতে রুনুর চুল ছিঁড়ে ফেলতাম না। রাবেয়া পরেছে বেশ দামি আসমানি রঙের শাড়ি। সাধারণ সাজগোজের বেশি কিছু করেনি। এতে তাকে যে এত সুন্দর লাগবে কে ভেবেছে। বড় বড় ভাষা চোখ, বরফি কাটা চিবুক, শিশুর মতো চাউনি, সব মিলিয়ে রূপকথার বই আঁকা বন্দি রাজকন্যার ছবি যেন। মাস্টার কাকা একটা ফর্সা পাঞ্জাবি পরে বারান্দায় ইজি চেয়ারে বসে আছেন বরপক্ষীয়দের অভ্যর্থনার জন্য। 5টায় তাদের আসার কথা, 6টা পর্যন্ত কেউ এলো না। ঠিকানা নিয়ে মাস্টার কাকা খুঁজতে গেলেন। জানা গেল কেউ আসবে না। একটি পাগল মেয়ে গছিয়ে দেবার ষড়যন্ত্র তারা কি করে যেন জেনেছে। লজ্জায় আমার চোখে পানি এসে পড়ল। কি দরকার ছিল এসবের। নাই হতো বিয়ে। মা কাঁদো কাঁদো গলায় বললেন, দরকার ছিল রে। কি জন্যে। আমার কেমন যেন সন্দেহ হয় খোকা। কি সন্দেহ। কাল তোর বাবা রাবেয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, তখন জানবি। বাবা নামলেন রিক্সা থেকে। রাবেয়া ধীরে সুস্থে নামলো। মুখ কালো করে বলল, মা, ডাক্তার আমাকে বেশি পরিশ্রম করতে নিষেধ করেছেন। এখন শুধু বিশ্রাম, তাই না বাবা। বাবা মার দিকে তাকিয়ে কাপা গলায় বললেন, এখন কি করবে। ব্যাপারটা আমি জানলাম, রুনু জানলো। মন্টু ফুটবল খেলতে খেলতে বাইরে গেছে, শুধু সেই জানলো না।
রাবেয়ার নির্বিকার ঘুরে বেড়ানোর ফল ফলেছে। ডাক্তার তাকে পরিশ্রম করতে নিষেধ করেছেন। এখন রাবেয়ার প্রয়োজন শুধু বিশ্রাম। রাবেয়ার মাথায় ঠিক নেই। ছোটবেলা থেকেই সে ঘুরে বেড়াতো চারদিকে। সব বাড়ি ঘরেই তার চেনা। চাচা, খালু, দাদা বলে ডাকে আশেপাশের মানুষদের। তাদের ভিতর থেকেই কেউ তাকে ডেকে নিয়েছে। এমন একটি মেয়েকে প্রলুব্ধ করতে কি লাগে? মার রাত্রে ঘুম হয় না, তার চোখের নিচে গাঢ় হয়ে কালি পড়েছে। রুনু আর শিলুদের বাসায় গান শুনতে যায় না। নাহার ভাবি বেড়াতে এসে বলেন, কি ব্যাপার, তোমরা কেউ দেখে আমাদের ওখানে যাও না? রাবেয়া পর্যন্ত না। রুনু কথা বলে না। মা নিচু গলায় বললেন, রাবেয়ার অসুখ করেছে মা। কি অসুখ? কই জানি না তো, এমনি শরীর খারাপ। বলতে গিয়ে মায়ের কথা বেঁধে যায়। অসহায়ের মতো তাকান। ব্যাপারটা উৎস রাবেয়ার কাছ থেকে জানতে চেষ্টা করলাম আমি। সন্ধ্যায় যখন রুনু মাস্টার কাকার কাছে পড়তে যায়, ঘরে থাকি আমি আর রাবেয়া। তখনই আমি কথা শুরু করি। রাবেয়া, কি, কোথায় কোথায় বেড়াতে যাস তুই? কত জায়গায়, চেনা বাড়িতে। খুব ভালো লাগে? হুম। কাকে কাকে ভালো লাগে? সবাইকে। ছেলেদের ভালো লাগে? হুম। নাম বল তাদের। একটা না নাম বলে চলে সে। তাদের কাউকে সন্দেহভাজন মনে হয় না আমার। সবাই বাচ্চা বাচ্চা ছেলে। রাবেয়াকে বড় আপা ডাকে। তারা তোকে আদর করে রাবেয়া? হুম। কি করে আদর করে? আমার সঙ্গে খেলে। আর আর কি? গল্প করে। কিসের গল্প? ভূতের। ইতস্তত করে বলি, তোকে কেউ চুমো খেয়েছে রাবেয়া? যাহ, তাই বুঝি খায়? মার কথাগুলি হয় আরও স্পষ্ট, আরও খোলামেলা। আমার লজ্জা করে। মা আদুরে গলায় বলেন, রাবেয়া, কে তোর শাড়ি খুলেছিল? বল তো নাম। যাও মা, তুমি তো ভারী। মা রেগে যান, হাঁপাতে হাঁপাতে বললেন, তাহলে এমন হলো কেন? বল তুই হারামজাদি। রাবেয়া বলে না কিছু। মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন। রাবেয়া বড় বড় চোখে তাকায়, বলে, কাঁদো কেন মা? বল কার সঙ্গে তুই শুয়েছিলি? রাবেয়া চুপ করে থাকে। কথাই হয়তো বুঝতে পারে না। বাবা পাগলের মতো হয়ে উঠেছেন। মেজাজ হয়েছে খিটখিটে। অল্পতেই রেগে বাড়ি মাথায় তুললেন। রুনু স্কুল থেকে ফিরতে দেরি করেছে বলে মার খেল সেদিন। একদিন দেখি বাবা গণক নিয়ে এসেছেন। পাড়ার যুবকদের নাম লিখে কী সব মন্ত্র পড়ছে সে। রাবেয়ার অসুখের প্রত্যক্ষ চিহ্ন ধরা পড়ল একদিন ভোরে। চা খেয়েই ওয়াক ওয়াক করে বমি করল সে। যদিও তার শারীরিক অস্বাভাবিকতা নজর আসার সময় এখনো হয়নি, তবু তার শরীরে আলগাশ্রী আসছিল। একটু চাপা গাল ভরাট হয়ে উঠছে। ভুরু মনে হচ্ছে আরো কালো। চোখ হয়েছে উজ্জ্বল। চলাফেরায় এসেছে এক স্বাভাবিক মন্থরতা। স্কুলের হেডমাস্টারের বউ একদিন বেড়াতে এসে বললেন, দেখো বউ, তোমার মেয়ে কেমন হাঁটছে, ঠিক যেন পোয়াতি। কথাগুলি আমার বুকে ধক করে বিঁধছে। কিছু একটা করতে হবে, এবং খুব শিগগিরই, সবার জানবার ও বুঝবার আগে। একটি করে দিন যাচ্ছে, অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে সবাই। কিন্তু কি করা যায়? বাবা নিশ্চয়ই কিছু একটা ভেবেছেন। একবার ইচ্ছা হয় তাকে জিজ্ঞেস করি। সাহসে কুলায় না। বাবাকে বড় ভয় করি আমরা। সেদিন রাতে শুনলাম বাবা চাপা কণ্ঠে বলেছেন, বিষ খেয়ে মেরে ফেল মেয়েকে। মা বললেন, ছি ছি, বাপ হয়ে এই বললে? বাবা বিড়বিড় করে বললেন, আমার মাথায় ঠিক নেই শানু, তুমি কিছু মনে করো না, পাগল মেয়ে আমার। বাবার দীর্ঘ নিঃশ্বাস শুনলাম। অনেক রাত অবধি ঘুম হলো না আমার। একসময় রাবেয়া ঘুম ভেঙে জেগে উঠল। কাতর গলায় বলল, খোকা, কি বাথরুমে যাবি? হুম। কি হয়েছে, খারাপ লাগছে? হ্যাঁ। বমি করবি? না। স্বপ্ন দেখেছিস? হুম। কি স্বপ্ন? মনে নেই। ঘুমিয়ে পড়, ভালো লাগবে। আচ্ছা। রাবেয়া শুয়ে পড়ল আবার। মুহূর্তেই উঠে বসে পড়ল। খোকা, কি? পলা এসেছে? কে এসেছে? পলা। দোর খুলে দেখ, বারান্দায় বসে আছে। আমি ডাক শুনলাম। দরজা খুলে বেরিয়ে আসলাম দুজনেই। কোথায় কি? খা খা করছে চারদিক। রাবেয়া ডাকলো, পলা, পলা। মা বললেন, কে কথা বলে? আমি, রাবেয়া মা। বাবা ধমকে উঠলেন, যাও যাও, ঘুমোতে যাও। কি করো এত রাত্রে? শব্দ শুনে মাস্টার কাকা বাইরে আসেন। কি হয়েছে খোকা?
রাবেয়া বলে, পলাকে ডাকছিলাম কাকা। যাও শুয়ে পড়ো। পলা কোত্থেকে আসবে এত রাত্রে? শুতে শুতে রাবেয়া বলল, খোকা, পলাকে একটা চামড়ার বেল কিনে দেবে? গলায় বেঁধে দেব। আচ্ছা। আর একটা লম্বা শিকল কিনে দেব। আচ্ছা। আর একটা জিনিস দেবে? কি জিনিস? নাম মনে নেই আমার। দেবে তো? আচ্ছা দেব। কবে? কাল। না, চাকরি হোক আগে। বাবা বলে উঠলেন, কি ভেজর ভেজর করছিস তোরা? ঘুমো। সারাদিন খেটে এসে শুই, তাও যদি শান্তি পাওয়া যায়। বহু আকাঙ্ক্ষিত চিঠিটি আসলো, সরকারি সিল থাকা সত্ত্বেও কিছুই বুঝতে পারিনি। 8-10টা খাম যেমন খুলি তেমনি আড়াআড়ি খুলে ফেললাম। আমাকে তারা ডেকেছেন। রসায়ন শাস্ত্রের লেকচারশিপ পেয়েছি একটি কলেজে। প্রাথমিক বেতন 450 টাকা, ইয়ারলি 25 টাকা ইনক্রিমেন্ট। লেখাগুলি কেমন অপরিচিত মনে হচ্ছিল। খুব খুশি হয়েছি এমন একটা অনুভূতি আসছিল না, অথচ আমি সত্যিই খুশি হয়েছি এবং আমি সবাইকে সুখী করতে চাই। সীতাকুণ্ডের পাহাড়ে সবাইকে নিয়ে বেড়াতে যেতে চাই। রুনুকে গাঢ় সবুজ একটি শাড়ি দিতে চাই, রোল নাম্বার 13-এর গায়ে যেমন দেখেছি। এখন হয়তো সমস্তই আমার মুঠোয়, তবু সেই অগাধ সুখ, সমস্ত শরীর জুড়ে উন্মাদ আনন্দ কই? আমরা বহু কষ্ট পেয়ে মানুষ হয়েছি। আমাদের ছেলেমানুষি কোনো স্বাদ, কোনো বাসনা আমার বাবা মা মেটাতে পারেনি। আমাদের বাসনা তাদেরই দুঃখ দিয়েছে। আজ আমি সমস্ত বেদনায়, সমস্ত দুঃখে শান্তির প্রলেপ জুড়াবো। আলাদিনের প্রদীপ হাতে পেয়েছি, শক্তিমান দৈত্যটা হাতের মুঠোয়। মা, আমার চাকরি হয়েছে। মা দৌড়ে এলেন। বহুদিন পর তার চোখ আনন্দে ছলছল করে উঠল। বললেন, দেখি। আমি চিঠিটা তার হাতে দিলাম। মা পড়তে জানেন না, তবু উল্টে পাল্টে দেখলেন সেটি। এমনভাবে নাড়াচাড়া করেছিলেন যেন খুব একটা দামি জিনিস হাতে। মা বললেন, বেতন কত রে? 450। বলিস কি এত? আমি তাচ্ছিল্যের ভঙ্গিতে বললাম, বেশি আর কোথায়? বলেই আমি লজ্জা পেলাম। ভালো করেই জানি টাকাটা আমার কাছে অনেক বেশি। মা বললেন, এবার বিয়ে করাবো তোকে। কি যে বলেন! বেশ একটি লক্ষ্মীমন্ত মেয়ে আনতে হবে, রূপবতী কিন্তু সাদাসিধা, নাহার মেয়েটির মতো। মা কল্পনায় সুখের সাগরে ডুব দিলেন। শহরে তুই বাস করবি? তা তো করতেই হবে। বেশ হবে, মাঝে মাঝে তোর কাছে গিয়ে থাকবো। মাঝে মাঝে কেন, সব সময় থাকবেন। না রে বাপু, সংসার ফেলে যাব না। মা ছেলে মানুষের মতো হাসলেন। আমি বললাম, প্রথম বেতনের টাকায় আপনাকে কি দেব মা? তোর বাবাকে একটা কোট কিনে দিস। আগেরটা পোকায় নষ্ট করেছে। বাবারটা তো বাবাকেই দেব। আপনাকে কি? মা রহস্য করে বললেন, আমায় একটা টুকটুকে বউ এনে দে। মাস্টার কাকাও খবর শুনে খুশি হলেন। তার খুশি সব সময়ই মৌন। এবার একটু বাড়াবাড়ি ধরনের আনন্দ করলেন। নিজের টাকায় প্রচুর মিষ্টি কিনে আনলেন। অনেক মিষ্টি, যার যত ইচ্ছে খাও। কাকা বললেন, সুখ আসতে শুরু করলে সুখের বান ডেকে যায়। দেখো খোকা, কত সুখ হবে তোমার। রুনু স্কুল থেকে এসে বলল, দাদা তোমার নাকি বিয়ে। কে বলেছে রে? মা। হি হি হি। খুব হিহি না? তোকে বিয়ে দি যদি। যাও, খালি ঠাট্টা। কাকে তুমি বিয়ে করবে দাদা? দেখি ভেবে। আমি জানি কার কথা ভাবছো। কার কথা? শিলার কথা নয়? পাগল তুই! অবহেলায় উড়িয়ে দিলেও বুঝতে পারছি আমার কান লাল হয়ে উঠেছে। অস্বস্তি বোধ করছি। শিলুকে কেন যে হঠাৎ ভালো লাগলো। যতবার তাকে দেখি ততবার বুক ধক করে ওঠে। একটা আশ্চর্য সুখের মতো ব্যথা অনুভব করি। সমস্ত শরীর জুড়ে শিলু শিলু করে কারা বুঝি চেঁচায়। আমি একটু হেসে বলি, কে ভাবে তোর শিলুর কথা? না, এমনই বলছিলাম। বড় ভালো মেয়ে শিলু। হুম। তুই তাকে বিয়ে করবি রুনু? যাও দাদা, ভালো হবে না বলছি। আমার একজন বন্ধু আছে, খুব ভালো ছেলে। দাদা, আমি কিন্তু কেঁদে ফেলবো এবার। আনন্দ অনুষ্ঠান থেকে মন্টু বাদ পড়লো। বড় নানার বাড়িতে গিয়েছে সে, আগামীকাল আসবে। বাবা আসলেন রাত 9টার দিকে। মা খবরটা না দিয়ে মিষ্টি খেতে দিলেন বাবাকে। মিষ্টি কিসের? আছে একটা ব্যাপার। বাবা আধখানা মিষ্টি খেলেন। ব্যাপার জানার জন্য উৎসাহ দেখালেন না। মা নিজের থেকেই বললেন, খোকার চাকরি হয়েছে, 450 টাকা মাইনে। বাবা খুশি হলেন, থেমে থেমে বললেন, ভালো হয়েছে। আমি চাকরি ছেড়ে দেব এবার। বয়স হয়েছে, আর পারি না। রাবেয়া? রাবেয়া কোথায়? ঘুমিয়েছে। শরীর খারাপ। ভাত খায়নি তো? না, একটা মিষ্টি খেয়েছে। আহ,
বললাম খালি পেটে রাখতে মিষ্টি বা দিলে কেন? সকাল সকাল ঘুমিয়ে পড়লাম সেদিন। রাত 1টার দিকে মা পাগলের মতো ডাকলেন, খোকা, ও খোকা, শিগগিরই ওঠ, ও খোকা, খোকা। খুব ছোটবেলায় গভীর রাতে একবার মা এমন ব্যাকুল হয়ে ডেকেছিলেন। ভূমিকম্প হচ্ছিল তখন। আমাদের বাসা থেকে 40 গজের ভিতর নন্দী সাহেবের ছেড়ে যাওয়া পুরনো বাড়ি ধ্বংসে পড়ে গিয়েছিল। আজকের এই গভীর রাতে মায়ের আতঙ্কিত ডাক আমাকে ভূমিকম্পের কথা মনে করিয়ে দিল। দরজা খুলে বাইরে এসে দাঁড়াতেই মা বললেন, আয় আমার ঘরে, আয় তাড়াতাড়ি। কি হয়েছে? মা অসহিষ্ণু হয়ে পড়লেন। তিনি আমার হাত ধরে টেনে নিয়ে চললেন, দরজা খোলো। চোখে পড়ল মায়ের বিছানায় রাবিয়া শুয়ে আছে। তার মাথার কাছে বাবা গরুর মতো চোখে তাকিয়েছেন। রক্তে মেঝে ভেসে যাচ্ছে। আমি থমকে দাঁড়ালাম। এবর্ষণ নাকি? কাকে দিয়ে কি করালে? নাকি নিজে নিজেই কিছু খাইয়ে দিয়েছেন? বাবা ধরা গলায় বললেন, খোকা, তুই মাথায় একটু হাওয়া কর, আমি একজন বড় ডাক্তার নিয়ে আসি। রক্ত বন্ধ হচ্ছে না। ডাক্তার আসলেন একজন, গম্ভীর হয়ে ইঞ্জেকশন করলেন। আপনার মেয়েকে আমি চিনি। বাবা ডাক্তারের হাত চেপে ধরলেন। বড় দুঃখী মেয়ে, মেয়েটিকে আপনি বাঁচান ডাক্তার। ডাক্তার সেন্টিমেন্টের ধার দিয়েও গেলেন না, এক গাদা ওষুধ দিয়ে গেলেন। সকালে আরও দুটো ইঞ্জেকশন করতে বললেন। 10টার দিকে তিনি আসবেন। বাবা হাঁপাতে হাঁপাতে বললেন, কেউ জানবে না তো ডাক্তার? ডাক্তার বললেন, মান ইজ্জত পরের ব্যাপার, আগে মেয়ে বাঁচুক। রাবেয়া চি চি করে বলল, মা, আমার কি হয়েছে? কিছু হয়নি, সেরে যাবে। চুপ করে শুয়ে থাক। বুকটা খালি খালি লাগছে কেন? সেরে যাবে মা। দুধ খাবে একটু? না। আমি আচ্ছন্নের মতো দাঁড়িয়ে। ঘরের লম্বালম্বি একটা ছায়া পড়ল। তাকিয়ে দেখি মাস্টার কাকা দরজার বাইরে দাঁড়িয়ে। একটু কাশলেন তিনি। বাবা হাউমাউ করে কেঁদে বললেন, শরীফ মিয়া, আমার মেয়েটাকে বাঁচাও। মাস্টার কাকা মৃদু গলায় বললেন, শহর থেকে খুব বড় ডাক্তার আনবো আমি। খোকা, তোর সাইকেলটা বের করে দে। আমি বললাম, আমি যাই কাকা। না, তুমি গুছিয়ে বলতে পারবে না, তুমি থাকো। বাবা ধমকে উঠলেন, ওর কথা শুনো না, ও একটা পাগল ছাগল। তুমি যাও, নিজেই যাও। রুনু কখন বা এসেছে? আমার গা ঘেঁষে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে সে। ঘরমর নষ্ট, রক্তের একটা দম আটকানো অস্বস্তির গন্ধ। রাবেয়া চোখ বুজে শুয়ে। তার মুখটা কি ফর্সাই না দেখাচ্ছে। বাবা বললেন, মা রাবু, একটু দুধ খাও। না, মাথায় পানি দেব মা। না বাবা। রাবেয়া চোখ মেলে বাবার দিকে তাকালো, বলল, বাবা। কি মা? আমার বুকটা খালি খালি লাগছে কেন? সেরে যাবে মা। তুমি আমার বুকে হাত রাখবে একটু এখানে। এমনি করেই ভোর হলো। মন্টু এলো 6টায়। সে হতভম্ব হয়ে গেল। বাবা গিয়েছেন ইঞ্জেকশন দেবার লোক আনতে। রাবেয়া মন্টুর দিকে তাকিয়ে বলল, মন্টু আমার অসুখ করেছে। মন্টু বিস্মিত হয়ে চারদিকে তাকাচ্ছিল। রাবেয়া আবার বলল, মন্টু, আমার বুক খালি খালি লাগছে। মন্টু রাবেয়ার মাথায় হাত রাখলো। মা নিঃশব্দে কাঁদছেন। রুনু আমার পা ঘেঁষে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। সকালের রোদ এসে পড়েছে, জমাট বাঁধা কালো রক্ত। রাবেয়া আমাকে ডাকলো, খোকা, ও খোকা। আমি তার কাছেই দাঁড়িয়ে আছি। নীল রঙের চাদরে ঢাকা রাবেয়ার শরীর নিস্পন্দ পড়ে আছে। একটা মাছি রাবেয়ার নাকের কাছে ভনভন করছে। রাবেয়া হঠাৎ করেই বলে উঠল, পলাকে তো দেখছি না। ও খোকা, পলা কোথায় রে? আমাদের চারদিকে উদ্বিগ্ন হয়ে পলাকে খুঁজল সে। আর কি আশ্চর্য, বেলা 9টায় চুপচাপ মরে গেল রাবেয়া। তখন চারদিকে শীতের ভোরের কি ঝকঝক আলো। গত বছর আমরা বড় খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বড় খালার মেয়ে নিনাও এসেছিল মায়ের কাছে। প্রথম পোয়াতি মেয়ে, মা নিয়ে এসেছেন নিজের কাছে। নিনা আপা কি প্রসন্ন মনে ঘুরে বেড়াচ্ছেন চারদিকে। প্রথম সন্তান জন্মাবে, তার কি প্রগাঢ় আনন্দ চোখে মুখে। যদি ছেলে হয় তবে তার নাম দেব কিংসুক, মেয়ে হলে রাখি। হেসে হেসে বলে উঠেছিলেন নীনা আপা। আর তাতেই উৎসাহিত হয়ে রাবেয়া বলেছিল, আমি আমার ছেলের নাম কিংসুক রাখবো। আমরা সবাই হেসে উঠলাম। রাবেয়া, নীল রঙের চাদর গায়ে জড়িয়ে তুই শুয়ে আছিস। হলুদ রোদ এসে পড়েছে তোর মুখে। কিংসুক নামে সেই ছেলেটি তোর বুকের সঙ্গে মিশে গেছে, যে বুক একটু আগেই খালি খালি লাগছিল। 12টার দিকে ফিরে এলেন মাস্টার কাকা, সঙ্গে শহর থেকে আনা বড় ডাক্তার আর মন্টু।
দিনে দুপুরে অনেক লোকজনের মধ্যে ফলাফল করে ফেললো মাস্টার কাকাকে একটা মাছ কাটা বাটি দিয়ে। পানের দোকান থেকে দৌড়ে এলো দু তিনজন। একজন রিক্সাওয়ালা রিক্সা ফেলে ছুটে এলো। ওভারসিয়ার কাকুর বড় ছেলে জসিম দৌড়ে এলো। ডাক্তার সাহেব চেঁচাতে লাগলো, হেল্প, হেল্প! চিৎকার শুনে বাইরে এসে দাঁড়াতেই আমি দেখলাম বটি হাতে মন্টু দাঁড়িয়ে আছে। পেছন থেকে তাকে জাপটে ধরে আছে কজন মিলে। রক্তের একটা মোটা ধারা গড়িয়ে চলছে নালায়। মন্টু আমার দিকে তাকিয়ে বলল, দাদা, ওকে আমি মেরে ফেলেছি। আমার মনে পড়ল হাসনাহেনা গাছের নিচে মন্টু একদিন পিটিয়ে একটা মস্ত সাপ মেরেছিল। রাবেয়াকে ঘিরে সবাই বসেছিল। আমি ঢুকতেই নাহার ভাবি বললেন, বাইরে এত গোলমাল কিসের? আমি মায়ের দিকে তাকালাম। মা, এইমাত্র মন্টু মাস্টার কাকাকে খুন করেছে, আপনি বাইরে আসেন। মন্টুকে থানায় নিয়ে যাচ্ছে সবাই। হাসনায়না গাছের নিচে মন্টু একটা চন্দ্রবোড়া সাপ মেরেছিল। সাপের মাথায় গোল বেগুনি রঙের চক্র। 4 হাতের উপরে লম্বা মরা সাপটাকে মন্টুর কাঠির আগায় নিয়ে উঠানে এসে দাঁড়াতেই ছোট বাচ্চারা উল্লাসে লাফাতে লাগলো। রাবেয়া খুশিতে হেসে ফেলল। মন্টু, কাঠিটা আমার হাতে দে। পলা আনন্দে ঘেউ ঘেউ করছিল। মাঝে মাঝে লাফিয়ে সাপটাকে কামড়াতে গিয়ে ফিরে আসছিল। রাবেয়া পলার দিকে তাকিয়ে শাসালো, এই পলা, এই, মারবো থাপ্পড়। সাপটাকে সবাই মিলে পুকুর পাড়ে কবর দিতে নিয়ে গেল। মিছিলের পুরো ভাগে রাবেয়া, তার হাতের কাঠিতে সাপটা আড়াআড়ি ঝুলছে। মন্টু পলাকে নিয়ে দলের সঙ্গে সঙ্গে হাঁটছিল। সাপের জন্য লম্বা করে কবর খোঁড়া হলো। মন্টু পুকুর পাড়ে বিষণ্ণভাবে বসেছিল। কাকাকে মেরে ফেলবার পর মন্টুকে সবাই জাপটে ধরে রেখেছিল। জসিম মন্টুর হাত শক্ত করে ধরে চেঁচাচ্ছিল, পুলিশে খবর দিন, পুলিশে খবর দিন। মাছ কাটার বাটিটা কাত হয়ে ঘাসের উপর পড়ে আছে। সেখানে একটুও রক্তের দাগ নেই। কাকা যেখানে পড়েছিলেন সেখান থেকে একটা মোটা রক্তের ধারা ধীরে ধীরে নালার দিকে নেমে যাচ্ছিল। মন্টু আমায় দেখে বলল, দাদা, ওকে আমি মেরে ফেলেছি। মন্টু চুপচাপ দাঁড়িয়েছিল। আশেপাশে প্রচুর লোক জমা হয়ে গিজগিজ করছিল। মোটা ডাক্তার ভাঙা গলায় প্রাণপণে চেঁচাচ্ছিলেন, হেল্প, হেল্প! একটা পাংশুটে রক্তের কুকুর মরা লাশটার কাছে ভিড়বার চেষ্টা করছিল। মন্টুর কুকুরের রং ছিল সাদা, গলার কাছে কালো একটা ফুটকি। মন্টুও কাঞ্চনপুর থেকে এনেছিল কুকুরটাকে। অল্প দিনেই ভীষণ পোষ মেনেছিল। মন্টু তাকে টুল কাঠ দিয়ে একটি চমৎকার ঘর বানিয়ে দিয়েছিল। আমি কুকুরটার নাম দিয়েছিলাম পলা। রাবেয়া মন্টুর কাছ থেকে 8 আনা দিয়ে কিনে এনেছিল। মন্টুর বিক্রির ইচ্ছে ছিল না, কিন্তু রাবেয়া পিড়াপিড়ি করছিল। মন্টু, পলাকে আমি কিনবো। না আপা, আমি পলাকে বেচবো না। আহা, দে না মন্টু, 8 আনা পয়সা দেবো আমি। দে না, বললাম তো আমি বেচবো না। মন্টু, দিয়ে দে, এমন করছিস কেন? রাবেয়া সবসময় পলাকে নিয়ে বেড়াতে বেরোতো। পরিচিত ঘরবাড়িতে গিয়ে বলতো, খালাম্মা, আমার পলাকে একটু দুধ দিন। আহা, চিনি দিয়ে দিন। শুধু শুধু দুধ বুঝি কেউ খায়? মন্টু একদিন একটা টিয়া পাখির বাচ্চা আনলো কোথা থেকে। সেটি বাচ্চা হলেও খুব চমৎকার ছিল দেখতে। বারান্দায় খাঁচা ঝুলিয়ে পাখিটিকে রাখা হতো। ঠান্ডা লেগে একদিন সেটি মারা গেল। মন্টু পাখির শোকে একবেলা ভাত খেল না। মন্টু আর মাস্টার কাকা সবচেয়ে ছোট ঘরটায় থাকতেন। ঘরটায় আলো আসতো না ভালো। গরমে সময় গুমোট গরম। বাতাস আসার পথ নেই। মন্টুর হাজতবাসের দিনগুলি এখন কেমন কাটছে। মন্টুর বয়স এখন 19। 7 বাদ দিলে হয় 12। 12 বছর সে আর মাস্টার কাকা একসঙ্গে একটি ঘরে কাটিয়েছে। মাস্টার কাকা অভাব সে অনুভব করছে কি? খুনের পর শুনেছি অনেক আতঙ্কগ্রস্ত হয়ে যায়। দিনরাত্রি খুন করা লোকের চেহারা, খুনের দৃশ্য চোখের সামনে ভাসতে থাকে। মন্টু সেরকম হবে না। তার বড় শক্ত নার্ভ। মন্টুর মা, আমাদের বড় মা, যেদিন মারা গেলেন, মন্টু সেদিন নিতান্তই সহজভাবে কাটালো। পরদিন শিমুলতলা গায়ে ফুটবল ম্যাচ দেখতে গেল বাসায় কাউকে না বলে। বয়স অল্প ছিল, শোক বুঝবার বুদ্ধি হয়তো হয়নি, কিন্তু আমার মনে হয় কম বয়সের জন্য নয়। বড় মার মতো তারও ইস্পাতের মতো শক্ত নার্ভ ছিল। মন্টু দেখতে অনেকটা বড় মার মতো। তার
চাইবার ভঙ্গি, কথা বলার ভঙ্গি সমস্তই বড় মার মতো। বাবার শোবার ঘরে বড় মা আর বাবার একটা যৌথ ছবি আছে, বিয়ের ছবি। সেই ছবির দিকে তাকালেই মন্টুকে চেনা যায়। ছবির কাছে ময়লা জমে ছবিটা অস্পষ্ট হয়ে গেছে, তবু বড় মার বালিকা বয়সের ছবি আমাদের আকর্ষণ করে। ৪ঠা আগস্ট আমাদের বাসায় একটা উৎসব হয়, ভুল বললাম, শোকের আসর হয়। বাদ মাগরিব মিলাদ পড়ানো হয়, বাবা মায়ের কবর জিয়ারত করেন, দু একটি ফকির মিসকিনকে খাওয়ানো হয়, হাউমাউ করে বাবা মায়ের মৃত্যুর দিন স্মরণ করে কিছুক্ষণ কাঁদেন। তার শোকটা নিশ্চয়ই আন্তরিক, তবু সমস্ত ব্যাপারটাই কেমন হাস্যকর লাগে। বিশেষ করে এই দিনটিতে মা মুখ কালো করে ভয়ে ভয়ে ঘুরে বেড়ান। তার ভাব দেখে মনে হয় ৪ঠা আগস্টের এই শোকের দিনটির জন্যে মা নিজেই দায়ী। বাবা সেদিন অতি সামান্যতম, অতি তুচ্ছতম ব্যাপারেও মায়ের উপর ক্ষেপে যান। আমার কষ্ট হয়। বড় মা আমাদের সবারই অতি শ্রদ্ধার মানুষ। রাবেয়া আর আমি অনেক দিন পর্যন্ত তাকে জড়িয়ে না ধরে ঘুমোতে পারিনি। যখন বয়স হয়েছে, তার কোলে এসেছে মন্টু। আমি আর রাবেয়া দক্ষিণের ঘরে নির্বাসিত হয়েছি। তখন তিনি মাঝে মাঝে এসে বলতেন, খোকা, আজ তুই শুবি আমার সাথে? আগে আমার সঙ্গে ঘুমোবার জন্য এত হইচই করতিস, এখন যে বড় চুপচাপ। বড় হয়েছি যে। ওহ, মস্ত বড় ছেলে। পরমার গলা ঝরিয়ে তার বরফিকাটা ছাপের ব্লাউজে নাক ডুবিয়ে প্রতি সন্ধ্যার আবদার। গল্প বলেন বড়মা, ভূতের গল্প। বড়মা কোমল কণ্ঠে ধীরে ধীরে গল্প বলতেন। আমরা তখন ছোট, ১২-১৩ বছরের বেশি বড় নয়। নানার বাড়ি যাচ্ছি সবাই। ভাদ্র মাস, নদী কানায় কানায় ভরা। সারাদিন নৌকা চলল। সন্ধ্যা হয়ে গেছে। মাঝিরা পুরনো এক তালগাছের সঙ্গে নৌকা বেঁধে রান্না বসিয়েছে। এমন সময় রুস্তম বলে, যে বুড়ো মাঝিটা ছিল তার সে কি বিকট চিৎকার, কর্তা, তালগাছে এটা কি? আমি শুনেই বাবাকে জাপটে ধরেছি। তালগাছের দিকে চাইবার সাহস নেই। বলতে বলতে বড় মা থামতেন, আমরা ফুঁসে উঠতাম। থামলে কেন, বলো শিগগিরি। গল্প শুনে আতঙ্কে জমে যেতাম। কি অদ্ভুত তার গল্প বলার ভঙ্গি। বড় মার মৃত্যুর দিনটিতে বাবার হইচই আমার তাই ভালো লাগতো না। আমার মনে হতো আড়ম্বরের চেয়ে মন দুঃখানুভূতি হয়তো ভালো হতো। আমি মনে মনে বললাম, বড় মা, তোমার ছেলের আজ বড় বিপদ। হ্যাঁ, আজ মন্টুর বড় বিপদ, বড় ভয়ঙ্কর বিপদ। মন্টু কি বড় মাকে ডাকছে? ফুটবলের খুব নেশা ছিল মন্টুর। খেলতে গিয়ে পা ভেঙে ছেলেদের কাঁধে চড়ে বাসায় এলো। হাঁটুর নিচে আধ খানেক জায়গা কালো হয়ে ফুলে উঠেছে। হইচই শুনে বড় মা বেরিয়ে আসতেই মন্টু বলল, মা, আমি পা ভেঙে ফেলেছি। বড় মা বলেন, সেরে যাবে। মন্টুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এক্স-রে করে দেখা গেল ভেতরে হাড়ের একটা ছোট ছোচালো কণা ভেঙে রয়েছে, কেটে বের করতে হবে। মন্টুকে সাদা বিছানায় শুয়ে দেওয়া হলো। অ্যানেস্থেসিয়া করার বড় চৌকা ধরনের যন্ত্রণাটা ডাক্তার মন্টুর মুখের কাছে নামিয়ে আনলেন। ছোট্ট মন্টু আতঙ্কে নীল হয়ে গেল। ডাক্তার বললেন, বলো খোকা, বলো। ১, ২, ৩, ৪। মন্টু বলল, মা, মা, মা। আজ মন্টুর বড় বিপদ। দুর্গন্ধ কম্বলে মাথা চাপা দিয়ে আজও কি সে মা মা জপছে? না, মন্টু বড় শক্ত ছেলে, ইস্পাতের মতো তার নার্ভ। দারোগা সাহেব জিজ্ঞেস করলেন, তুমি আকন্দেকে খুন করেছো? জি। কি দিয়ে? বটি দিয়ে। মাছ কাটা বটি? কটা কোপ দিয়েছিলে? মনে নেই। মরবার সময়ে তিনি কিছু বলেছিলেন? জি। কি বলেছিলেন? বাবা মন্টু। আর কিছু বলেননি? না। তিনি কি তোমাদের খুব শ্রদ্ধাভাজন ছিলেন? জি, ছিলেন। তুমি কি করো? বিয়ে পড়ছিলাম। দারোগা সাহেব কিছুক্ষণের জন্য থামলেন, এবার শুরু করলেন আপনি করে। কি জন্য খুন করেছেন তাকে? মন্টু চুপ করে রইল। দারোগা সাহেব বললেন, আমাকে বলতে কোনো অসুবিধা নেই, কোর্টে অন্য কথা বললেই হলো। বাঁচার অধিকার তো সবারই আছে। ভদ্রলোকের সঙ্গে আপনাদের পারিবারিক কোনো স্ক্যান্ডাল? ছি, আমার মনে হয় আপনি মিথ্যা বলছেন। আমি মিথ্যা বলি না। মন্টু খুব স্পর্ধার সঙ্গে বলল, আমি মিথ্যা বলি না। বলতে গিয়ে বুক টান করে দাঁড়ালো। দারোগা সাহেবের মাথার উপর একটা ফ্যান ঘুরছিল। ফ্যানের বাতাসে মন্টুর চুল কাঁপছিল। আমি কাঁচুমাচু হয়ে ভদ্রলোকের সামনে একটা চেয়ারে বসেছিলাম। মন্টু কি কখনো মিথ্যা বলে না?
মন্টুর সঙ্গে কথাবার্তা হয় না। সে জন্ম থেকেই নীরব। তাকে বোঝা হয়ে উঠিনি আমার। রুনু সম্বন্ধে আমি যেমন বলতে পারি, রুনুর একটু মিথ্যা বলার অভ্যাস আছে। যখন সে মিথ্যা বলে তখন সে মাথা নিচু করে অল্প অল্প হাসে। মন্টুর সম্বন্ধে এমন কিছু বলতে পারছি না আমি। আপনি কি খুব ভেবে চিন্তে খুন করেছেন? না, খুব ভাবিনি। আমার মনে হয় আপনি খুব অনুতপ্ত। না। তাকে খুন করার ইচ্ছে কি হঠাৎ আপনার মনে জেগেছে, না আগে থেকেই ছিল? হঠাৎ জেগেছে। তিনি কোন ধরনের লোক ছিলেন? ভালো লোক, বিদ্বান, অনেক জানতেন। আপনাদের সঙ্গে তার কি ধরনের সম্পর্ক ছিল? ভালো। আমাদের খুব স্নেহ করতেন। তাকে খুন করে কি খুব প্রয়োজন হয়ে পড়ছিল? জানি না। আমার রাগ খুব বেশি। হ্যাঁ, মন্টুর রাগ বেশি, ভয়ঙ্কর উন্মাদ রাগ। আমি জানি। এ সম্বন্ধে ভালো করেই জানি। 2 বছর হয়নি এখনো। অনার্স পরীক্ষা দিয়ে বাড়ি এসেছি। সময়ও মনে হয় আছে। পৌষ মাস। দারুণ শীত। আমাদের সামনের বাসায় থাকতেন এক ওভারসিয়ার সাহেব। তার মেয়ে এবং ছেলে সব মিলেই একজন, মিনা। বয়স আমার সমান কিংবা আমার চেয়ে 2-1 বছর বড়। ওভারসিয়ার ভদ্রলোকের ভারী আদরের মেয়ে। সবসময় চোখে চোখে রাখতেন। মেয়েটি বেশিরভাগ সময়ই কাটাতো বারান্দায় ইজি চেয়ারে শুয়ে শুয়ে। ওভারসিয়ার ভদ্রলোক একদিন হাতে একটি চিঠি নিয়ে চড়া হলেন আমাদের বাসায়। আমি বাইরেই বসেছিলাম। আমার দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, এই চিঠি তুমি লিখেছ? নামহীন একটা চিঠি তিনি আমার সামনে ফেলে দিলেন। আমি আকাশ থেকে পড়লাম। কি বলছেন আপনি? নিশ্চয় তুমি, এত বড় সাহস তোমার! এমন নোংরা কথা আমার মেয়েকে লিখেছ? ভদ্রলোক গর্জাতে লাগলেন। আমি হতভম্ব এবং লজ্জিত। এমনিতেই আমি একটু লাজুক ধরনের ছেলে। এ ধরনের অভিযোগে একবার বোকা বনে গেলাম। তুমি কি মনে করেছো আমি ছেড়ে দেব? হ্যাঁ? ভদ্রলোকের মেয়ে ছিলেন মান ইজ্জত। কথা শেষ হবার আগেই মন্টু ঘর থেকে বেরিয়ে এলো। শান্ত গলায় বলল, যান, আপনি বাড়ি যান। বললেই হলো, যা ইচ্ছা তা লিখে বেড়াবে আর আমি বসে বসে কলা চুষবো? মন্টু নিমিষের মধ্যে আমার কিছু বুঝবার আগেই ভদ্রলোকের কলার চেপে ধরল। হুংকার দিয়ে বলল, চুপ রাও ছোট লোক। মা বেরিয়ে এলেন। আশেপাশের লোক জমে গেল। আমি তটস্থ। মন্টু চেঁচাতে লাগলো, দুনিয়া শুদ্ধ লোক জানে তোমার মেয়ের কারবার, আর তুমি এসেছো দাদার কাছে। ওভারসিয়ার ভদ্রলোক বদলি হয়ে গেছেন রাজশাহী। মেয়েকে নিশ্চয়ই কোথাও বিয়ে দিয়েছেন। তিনি এখানে থাকলে মন্টুর উন্মাদ রাগের পরিণতি দেখে খুশি হতেন হয়তো। মাস্টার কাকার বাড়ি থেকে লোক এলো একজন। দাড়ি পাকানো চেহারা, পায়ে ক্যাম্বিসের জুতা, চোচালো দাড়ি, চোখে নিকেলের চশমা। শরীফ আকন্দের ভাই আমি, বড় ভাই। তার জিনিসপত্র টাকা পয়সা যা আছে নিতে এসেছি। আমি বললাম, জিনিসপত্র বিশেষ নেই, তবে অনেক বই আছে। টাকা পয়সা কি আন্দাজ আছে? 215 টাকা ছিল মাত্র। তবে যে শুনলাম বহু টাকা। টাকার জন্যেই খুন করা হয়েছে। লোকটি কুতকুতে চোখে তাকাচ্ছিল। পান চিবানো ঠোঁট বেয়ে গড়িয়ে পড়া লালা টেনে নিচ্ছিল মাঝে মাঝে। গলা খাকারি দিয়ে সে বলল, আপনারা যা বললেন এখন তো তাই সত্যি। তা সে টাকা কটাই দিন। আসতেই আমার 25 টাকা খরচ। তার সব কিছু থানায়। আপনি সেখানে যান। কই? থানায়? অ। ভদ্রলোক বিমর্ষ হয়ে চলে গেলেন। রুনু বলল, দাদা, ও কি সত্যি মাস্টার কাকার ভাই? হুম। কি করে বুঝলে? একরকম চেহারা। মাস্টার কাকার চেহারা আমার মনে আছে। গত পরশু শেষ রাতে আমি তাকে স্বপ্নে দেখেছি। বড় মাকেও দেখেছি। বড় মা অবাক হয়ে বলছেন, তুই এই হলুদ রঙের শাড়ি আনলি আমার জন্য খোকা? এই শাড়ি পরার বয়স কি আছে রে বোকা? বেতন পেয়ে সবার জন্যই কিছু না কিছু এনেছি। আপনি নেন এটা। সবার জন্যই কিনেছিস? জি। কি কি কিনলি? আমি নাম বলে চললাম। বড় মা আমায় থামিয়ে দিয়ে বললেন, সবার জন্যই কিনলি, মাস্টারের জন্য কিনলি না? সে বাদ পড়ল বুঝি? আমি অবাক হয়ে বললাম, জানেন না, মাস্টার কাকা তো মারা গেছেন। আহা, কি করে মারা গেল? বড় ভালো লোক ছিল। বড়মা মাস্টার কাকাকে খুব স্নেহে চোখে দেখতেন। প্রায়ই আলাপ করতেন তার সাথে। মাস্টার কাকা বড় মাকে বড় বোনের মতো দেখতেন। আমার মাকে ভাবি বলে ডাকলেও বড় মাকে ডাকতেন বড় বুবু বলে। বড় মা প্রায়ই বলতেন, ও মাস্টার, আমার ভাগ্যটা গুনে দিলে না? বড় বুবু,
আপনাদের সবার ভাগ্যই আমি গুণে রেখেছি। ছাই গুনেছ। বলো আমার ভাগ্য। আপনার জন্মলগ্নে মঙ্গল আর রবির প্রভাব। সৌভাগ্যবান আপনি। ভাগ্যবান ছেলে হবে আপনার। বড় মা হো হো করে হেসে উঠতেন। মাথায় ঠিক নাই তোমার। এই তোমার ভাগ্য গণনা। এইসব বুঝি লেখা বইয়ে? পুড়িয়ে ফেলো তোমার বই। না হয় আমাকে দিও, আমি আগুন করে তোমাকে চা বানিয়ে দিব। কাকা বিমর্ষ হয়ে বইয়ের পাতা উল্টাতেন। এইখানেই তার গণনা মিলত না। বাবা বড় মার ছেলে হওয়ার কোনো আশা না দেখেই দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। আশ্চর্যভাবে কাকার গণনা মিলে গেল একসময়। রুনুর জন্মের 5 বছর আগেই বড় মার কোলে এলো মন্টু। বড় মা ভীষণ অবাক হয়েছিলেন কাকার নির্ভুল গণনা দেখে। কাকাকে ডেকে বললেন, আমার ছেলের ভাগ্যটা একটু দেখো মাস্টার। আশ্চর্য, এসব শিখলে কি করে? আমার শিখতে ইচ্ছে হচ্ছে। মাস্টার কাকা হেসে বললেন, এও এক ধরনের বিজ্ঞান বুবু, অন্ধকার বিজ্ঞান। আপনি যদি শিখতে চান। বড় মা অসহিষ্ণু হয়ে বলছিলেন, আগে আমার ছেলের ভাগ্য বলো, তারপর তোমার অন্ধকার বিজ্ঞান। কাকা বললেন, জন্ম হয়েছে মঘা নক্ষত্র যুক্ত সিংহ রাশিতে চন্দ্রের অবস্থানকালে। জন্ম সময় আকাশে কুন্তলান। জাতক শনির ক্ষেত্রে রবির হেরায়, বুধের দ্রাক্কানে, শুক্রের সপ্তমাংশে। আহা, কি আবোল তাবোল শুরু করলে! ফলাফলটা বলো। ছেলে বুদ্ধিমান, সাহসী, শক্তিমান আর প্রেমিক। সৌভাগ্যবান ছেলে আপনার। তাকে একটা গোমেদ পাথর দেবেন বুবু, খুব কাজে লাগবে। বড় মা মন্টুকে 11 বছরে রেখে মারা গেলেন। মন্টুর জন্যে গোমেদ পাথর আর নেওয়া হলো না। সেই পাথর যদি থাকতো তবে কি এই বিপদ এড়াতে পারত মন্টু? আদালতে কৌতূহলী মানুষের ভিড়, সিগারেটের ধোঁয়া, ঘামের গন্ধ, লোকজনের মৃদু কথাবার্তা, সব মিলিয়ে অন্যরকম পরিবেশ। গুমোট গরম। যদিও মাথার উপর দুটি নড়বড়ে রং ওঠা ফ্যান ক্যাঁ ক্যাঁ শব্দ করে ঘুরছে। কালো গাউন পরা উকিলরা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছেন। মন্টু সরাসরি তাকিয়ে আছে সামনে। বাবা, আমি আর রুনু বসে আছি জড়সড় হয়ে। মন্টুকে দেখলাম মুখে হাত চাপা দিয়ে কয়েকবার কাশল। আপনি বলছেন খুন করার ইচ্ছে হঠাৎ হয়নি, কিছুদিন থেকেই মনে ছিল? হ্যাঁ। কতদিন থেকে? কতদিন থেকে আমার মনে নেই, কিন্তু কী কারণে ঠান্ডা মাথায় খুন করার ইচ্ছে হলো? কারণ আমার মনে নেই। আপনি অসুস্থ? না, আমি সুস্থ। ক্রস এক্সামিনেশনের শুরুতেই বাবা উত্তেজনায় দাঁড়িয়ে পড়েছিলেন। হঠাৎ তিনি শব্দ করে কেঁদে ফেললেন। সবাই তাকালো তার দিকে। আদালতে মৃদু গুঞ্জন সরব হয়ে উঠল। জজ সাহেব বললেন, অর্ডার অর্ডার। তার কিছুক্ষণ পরেই আদালত সেদিনের মতো মুলতবি হয়ে গেল। মা কাঁপা কাঁপায় বললেন, বিচার শেষ হবে কবে খোকা? চারদিকে বড় বেশি নির্জনতা, বড় বেশি নীরবতা। মন্টুর ঘরে বাবা একটা তালা লাগিয়েছেন। রুনুর বিছানায় রুনু একা একা অনেক রাত অবধি জেগে থাকে। বাতি জ্বালানো থাকলে আগে ঘুমোতে পারতো না সে। এখন সারা রাত বাতি জ্বলে। হারিকেনের আবছা আলোয় সমস্তই কেমন ভুতুড়ে দেখায়। ঘরের দেয়ালে আমার মাথার একটা প্রকাণ্ড কালো ছায়া পড়ে। মাঝে মাঝে বাবা গঙ্গানির শব্দ করে কাঁদেন। রুনু আঁতকে উঠে বলে, কি হয়েছে দাদা? আমি চুপ করে থাকি। রুনু আবার বলে, দাদা কি হয়েছে? বাবা কাঁদছেন। বাবা গঙ্গানির মতো শব্দ করে কাঁদেন। বারান্দায় কি অপরূপ জ্যোৎস্না হয়। হাসনা হেনার সুবাস ভেসে আসে। রুনু বলে, মরার পর কি হয় দাদা? আমি উত্তর দেই না, মনে মনে বলি, কিছুই হয় না, সব শেষ। সে জীবন দোয়েলের হরিণের হয়নি কো দেখা। অসংলগ্ন কত কথাই মনে আসে। দাদা, মন্টু ভাইয়ের কি হবে জানি না। ঘরের দেয়ালের লম্বা ছায়াগুলির দিকে তাকিয়ে আমার বুকের ভেতর হু হু করে। নাহার ভাবি মৃদু ভলিউমে গান শুনেন। বিধি ডাগর হাঁকি যবে দিয়েছিলে, মোর পানে কেন পড়িল না? কান পেতে শুনি। মাঝে মাঝে নাহার ভাবি আসেন আমার ঘরে। বিষণ্ণ হয়ে বসে থাকেন। সেদিনও এসেছিলেন। আমি জানালা বন্ধ করে বসেছিলাম। বাইরে কি তুমুল বৃষ্টি। বিকেলের আলো নিভে গিয়ে অন্ধকার নেমে এসেছে আগেভাগে। নাহার ভাবি রুনুর বিছানায় এসে বসলেন। আমি পরশু চলে যাচ্ছি। আমি চমকে বললাম, কোথায়? প্রথমে বাবার কাছে যাব, সেখান থেকে
বাইরেও যেতে পারি দাদার সঙ্গে। ও চিঠি লিখেছে যেতে। আমি চুপ করে রইলাম। নাহার ভাবি বললেন, আপনাদের কথা খুব মনে থাকবে আমার। আপনাদের সবাইকে আমার বড় ভালো লেগেছে। রাবেয়ার কথা খুব মনে হয় আমার। নাহার ভাবি চোখ মুছলেন। রুনু চা নিয়ে আসলো 2 কাপ। নাহার ভাবি চায়ে চুমুক দিয়ে ধরা গলায় হঠাৎ করেই বলেন, আপনার যদি আপত্তি না থাকে মন্টু এমন কাজ কেন করলো বলবেন? অনেকে অনেক কথা বলে, আমার খারাপ লাগে শুনে। আপনাদের আমি বড্ড ভালোবাসি। আমি বললাম, রাবেয়ার মৃত্যুর কারণটা তো আপনি জানেন ভাবি। জানি। কাকাই হয়তো দায়ী ছিলেন। মন্টু জেনেছিল। অবশ্যই মন্টু বলেনি কিছুই। মন্টুর সঙ্গে দেখা হলে বলবেন। আমি সবসময় তার জন্য দোয়া করব। তাকে আমি ভালো করে দেখিও নি কোনোদিন। ভাবি, মন্টু বড় চুপচাপ ছেলে। আমার দোয়ায় কিছু হবে না, তবু আমি তার জন্য দোয়া করব। নাহার ভাবি মাথা নিচু করে বসেছিলেন। আমার মনে হলো নাহার ভাবি আমাদের বড় আপন, বড় পরিচিতি। রাবেয়ার একটা ছবি দিবেন আমাকে? ছবি? জি, আমি সঙ্গে নিয়ে যেতাম। ও খুশি হতো দেখলে। রাবেয়াকে তার খুব ভালো লেগেছিল। ওর তো কোনো ছবি নেই। আমাদের সবার শুধু একটা গ্রুপ ছবি আছে, মন্টুর জন্মের পর তোলা। ও। নাহার ভাবি চলে গেলেন। ট্রাঙ্ক খুলে ছবি বের করলাম আমি। পুরনো ছবি, হলুদ হয়ে গেছে, তবু কি জীবন্তই না মনে হচ্ছে। রাবেয়া হাসি মুখে বসে আছে মেঝেতে, রুনু বাবার কোলে, মন্টু চোখ বুজে বড়মার কোলে শুয়ে। বুকে গভীর বেদনা অনুভব করছি। স্মৃতি সে সুখেরই হোক বেদনারই হোক, সবসময় করুণ। সারা রাত খুব বৃষ্টি হলো। আষাঢ়ের আগমনী বৃষ্টি। বৃষ্টিতে সব যেন ভাসিয়ে নিয়ে যাবে। রুনু বলল, দাদা, মনে আছে এক রাতে এমনই বৃষ্টি হয়েছিল? তুমি একটা ভূতের গল্প বলেছিলে। আমি কথা বললাম না। গলা পর্যন্ত চাদর টেনে হারিকেনের শিখার দিকে তাকিয়ে রইলাম। বাবা হঠাৎ করে বিব্রত গলায় ডাকলেন, খোকা, ও খোকা। কি বাবা? আয়, তুই আমার কাছে আয়। মন্টুর জন্যে বুকটা বড় কাঁদে রে। তিমিরময়ী দুঃখ, প্রগাঢ় বেদনার অন্ধকার আমাদের গ্রাস করেছে। বাইরে গাছের পাতায় বাতাস লেগে হা 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 শব্দ উঠল। 17ই আগস্ট মন্টুর ফাঁসির হুকুম হলো। মন্টু, যার জন্ম হয়েছিল মঘা নক্ষত্রযুক্ত সিংহ রাশিতে, রবির হোরায় বুধের ড্রাঙ্কানে। কাকা বলেছিলেন এ ছেলে হবে সাহসী, বুদ্ধিমান, জ্ঞানী ও প্রেমিক। মন্টুর জীবন ভিক্ষা চেয়ে আমরা মার্সি পিটিশন করলাম। আমার মনে পড়ল ফাঁসির হুকুম হওয়ার আগের দিনটিতে রোগা শ্যামলা একটি মেয়ে আমাদের বাসায় এসেছিল। তার মুখটা নিতান্তই সাদাসিধা, ছেলে মানুষই চাহনি। মেয়েটি রিকশা থেকে নেমেই থতমত খেয়ে বাসার সামনে দাঁড়িয়েছিল। আমায় দেখে ঢোক গিলল। বললাম, কার খোঁজ করছেন? মেয়েটি মাথা নিচু করে কি ভাবছিল। হঠাৎ সাহস সঞ্চয় করে বলল, আমার নাম ইয়াসমিন। আমি আপনার ভাইয়ের সাথে পড়ি। মন্টুর সঙ্গে? জি। আসো, ভেতরে এসো। তুমি করে বললাম, কিছু মনে করো না। মেয়েটি হেসে বলল, আমি কত ছোট আপনার, তুমি করেই তো বলবেন। বাবা, মা আর রুনু মন্টুকে দেখতে গিয়েছিল। আমি মেয়েটিকে আমার ঘরে এনে বসালাম। বসো। এখানে কে শোয়? আমি আর রুনু। রুনু কোথায়? মন্টুকে দেখতে গিয়েছে। বাবা আর মাও গিয়েছেন। আরও আগে আসলে আমিও রুনুর সঙ্গে যেতে পারতাম না? তুমি যেতে চাও? জি না, ওর খারাপ লাগবে। মেয়েটি চুপ করে বসে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ঘর দেখতে লাগলো। আমি বললাম, চা খাবে? জি না। কোথায় থাকো তুমি? ওইখানে। মেয়েটি হয়তো বলতে চায় না সে কোথায় থাকে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। সে বলল, আমি সব জানতাম, অনেক ভেবেছি আসি, কিন্তু সাহস হয়নি। এসে কি করতে? না, কি আর করতাম, তবু হঠাৎ হতো। আমি আপনাদের সবাইকে চিনি, ও আমাকে বলেছে। কি বলেছে? মেয়েটি মুখ নিচু করে হাসলো, বলল, আপনাদের একটা কুকুর ছিল, পলা। হ্যাঁ, শুধু পলাতক হতো, তাই তার নাম পলা। আচ্ছা, ওর কি সাজা হবে? 12-13 বছরের সাজা হবে হয়তো। ফাঁসি হবে না তো? না। উকিল বলেছেন কম বয়স, আর রাগের মাথায় খুন। ওর বুঝি খুব রাগ? তোমার কি মনে হয়? মেয়েটি হাসলো কথা শুনে, বলল, জানি না। আমি যাই। আবার এসো। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমার।
কেন? ও আপনাকে খুব ভালোবাসতো, আমার কাছে সব সময় বলতো আপনার কথা। তাই বুঝি? হ্যাঁ, ও তো মিথ্যে বলে না। মেয়েটি চলে গেল। মন্টু হয়তো আমাকে খুব শ্রদ্ধা করত। বড় চাপা ছেলে, বুঝবার উপায় নেই, তবে শ্রদ্ধা করতো ঠিকই। না, শ্রদ্ধা নয়, ভালোবাসা বলা যেতে পারে। মনে পড়ল একদিন সন্ধ্যায় রুনু এসে আমায় বলল, দাদা, মন্টু আজ বাসায় আসবে না, আমায় বলে দিয়েছে। সে কাঁঠাল গাছে বসে আছে। কেন রে? ও শার্ট ছিঁড়ে ফেলেছে মারামারি করে। তাই আমায় বলেছে তুমি যদি ওকে আনতে যাও তবেই আসবে। প্রবল ভালোবাসা না থাকলে সন্ধ্যাবেলা বসে কেউ প্রতীক্ষা করে না কখন বড় ভাই এসে গাছ থেকে নামিয়ে নিয়ে যাবে। মন্টু চলে যাবার পরপরই বাবা মন্টুর ঘরে তালা লাগিয়ে দিয়েছেন। কতদিন আর হলো মন্টু গিয়েছে, তবু মনে হয় অনেক দিন ধরেই এই ঘরে একটি মাস্টার লক ঝুলে আছে। একটু আগে যে মেয়েটি এসেছিল সে মন্টুর ঘর দেখতে চায়নি। কে জানে সে ঘরের কোথাও হয়তো এই মেয়েটির লেখা দু একটি চিঠি মলিন হয়ে পড়ে আছে। আমি মন্টুর ঘরের তালা খুলে ফেললাম। পশ্চিম দিকের জানালা খুলতেই এক চিলতে হলুদ রোদ এসে পড়ল ঘরে। পাশাপাশি দুটি চৌকি। কাকার জিনিসপত্র কিছু নেই, সমস্তই পুলিশ সিজ করে নিয়েছে। মন্টুর বিছানা, কভার ছাড়া বালিশ, দড়িতে ঝুলানো শার্ট প্যান্ট সব তেমনই আছে। বাঁশের তৈরি ছাপরায় সুন্দর করে খবরের কাগজ সাঁটা। ঝুঁকে পড়ে তাকাতেই নজরে পড়ল, টিপ কলম দিয়ে লিখে রেখেছে, দিন যায় দিন যায়। কি মনে করে লিখেছিল কে জানে। 17 তারিখ মন্টুর ফাঁসির হুকুম হলো। ঠান্ডা মাথায় খুন। অনেক আই উইটনেস। কলেজে পড়া বিবেক বুদ্ধির ছেলে। জজ সাহেব অবলীলায় হুকুম করিলেন। সেপ্টেম্বরের 9 তারিখ মার্সি পিটিশন অগ্রাহ্য হলো। আমি জানলাম 18 তারিখে ভোররাতে তার ফাঁসি হবে। তার লাশ নিতে হলে সে সময় জেল গেটের সামনে জেলারের চিঠি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। বাবা, মা আর রুনুকে নিয়ে মন্টুর সঙ্গে দেখা করতে গেলাম। রোগা হয়ে গিয়েছে মন্টু। আমাদের দেখে অপ্রকৃতস্থের মতো হাসল, বলল, দাদা, মার্সি পিটিশনটার কোনো জবাব এসেছে? ওকে বুঝি সে কথা জানানো হয়নি। ভালোই হয়েছে। আমি বললাম, না রে, এখনো আসেনি। মা, রুনু আর বাবা কাঁদছিলেন। মন্টু বলল, কাঁদেন কেন আপনারা? আমি জানি আমার ফাঁসি হবে না। কাল রাতে মাকে স্বপ্ন দেখেছি। বলছেন, খোকা, ভয় পাস কেন? তোর ফাঁসি হবে না। আমি বললাম, মন্টু, তোর কাছে একটি মেয়ে এসেছিল, রোগা, লম্বা মতো। মন্টু বলল, ও ইয়াসমিন, আমার সঙ্গে পড়ে। সবাই কিছুক্ষণ চুপ করে রইলাম। মন্টু নীরবতা ভঙ্গ করে রুনুর দিকে তাকিয়ে হেসে বলল, রুনু, আমার মরতে ইচ্ছা হয় না। বাবা কাঁপা কাঁপায় গলায় বললেন, তোকে কি খেতে দেয় রে? ভালোই দেয় বাবা। আগে আজে বাজে দিত, কদিন ধরে রোজ জানতে চায়। আজ কি দিয়ে খেতে চান? এ জেলের জেলার খুব ভালো মানুষ বাবা। আমাকে শিবরামের একটা বই পাঠিয়েছেন, যা হাসির। মা বললেন, মন্টু, বাসার কোনো জিনিস খেতে ইচ্ছে হয় তোর? না মা, এখানে এরা বেশ রাঁধে। সেপাই এসে বলল, অনেকক্ষণ হয়েছে তো, আরও কথা বলবেন? বাবা বললেন, না। বাবা মন্টুর হাতে চুমু খেলেন কয়েকবার। মন্টু কাশলো বার কয়। সে মনে হলো একটু লজ্জা পেয়েছে। বের হয়ে আসছি, হঠাৎ মন্টু ডাকলো, দাদা, তুমি একটু থাকো। আমি ফিরে এসে মন্টুর হাত ধরলাম। মন্টু কিছু বলল না। আমি বললাম, কিছু বলবি? না। ইয়াসমিনের কথা কিছু বলবি? না না। তবে? মন্টু অল্প হাসলো, বলল, তোমাদের বড় আমি ভালোবাসি দাদা। গাছের নিচে ঘন অন্ধকার। কি গাছ এটা? বেশ ঝাঁকড়া। অসংখ্য পাখি বাসা বেঁধেছে। তাদের সারা শব্দ পাচ্ছি। পেছনের বিস্তীর্ণ মাঠে ম্লান জ্যোৎস্নার আলো। কিছুক্ষণের ভেতরেই চাঁদ ডুবে যাবে। জেলখানার সেন্ট্রি দুজন সিগারেট খাচ্ছে। দুটি আগুনের ফুলকি উঠানামা করতে দেখা পাচ্ছি। তাদের ভালো করে দেখা যাচ্ছে না। দূর থেকে ছায়া ছায়া মূর্তি মনে হয়। জেলখানার মাথায় গেটের ঠিক উপরে 100 পাওয়ারের বাতি জ্বলছে একটা। বাতির চারপাশে অনেক পোকা ভিড় করেছে। বাবা বললেন, খোকা, কয়টা বাজে? বলতে বলতে বাবা বুকে হাত রাখলেন। তার বুক পকেটে জেলারের চিঠি রয়েছে। সেটি দেখালেই তারা মন্টুকে আমাদের হাতে তুলে দেবেন। মন্টুকে আমরা ঘরে ফিরিয়ে নেব। ঘরে, যেখানে মা আজ সারা রাত ধরে কোরআন শরীফ পড়ছেন।
বাইরে ম্লান জ্যোৎস্না রয়েছে, কিছুক্ষণের ভেতরে চাঁদ ডুবে যাবে। আমি আর বাবা ঘেঁষাঘেঁষি করে বসে আছি সিমেন্টের বেঞ্চিতে, মাথার উপর ঝাঁকড়া অন্ধকার গাছ। বাবা নড়েচড়ে বসলেন, তার দ্রুত শ্বাস নেওয়ার শব্দ পাচ্ছি। তিনি একটু আগেই জানতে চাচ্ছিলেন কটা বাজে। আমরা সবাই মাঝে মাঝে এমনই ঠান্ডা মেঝেতে বসে বাইরের জ্যোৎস্না দেখতাম। হাসনা হেনা গাছে কি ফুলই না ফুটতো। আমাদের বাসার সামনে মাঠে একটা কাঁঠাল গাছ আছে, সেখানে অসংখ্য জোনাকি জ্বলতো আর নিত্য। জোনাকি ঝিকিমিকি জালো আলো গান বাজিয়েছিলেন নাহার ভাবি। আমাদের পলার নাকটা ছিল সিমেন্টের মেঝের মতোই ঠান্ডা। মন্টু বলেছিল, দাদা, কুকুরের নাক এত ঠান্ডা কেন? মাস্টার কাকা বাইরে বসে বসে আকাশের তারা দেখতেন, বলতেন, খোকা, আমি তারা দেখে সবাই বলতে পারি। আমি একদিন রাগ হয়ে বলেছিল, বা আমি সবার বড়, কিন্তু কেউ ঈদের দিন আমাকে সালাম করে না। আমি আচ্ছন্নের মতো তাকিয়ে আছি, আমার শীত করছে। বাবা ভারী গলায় ডাকলেন, খোকা, খোকা। কি বাবা, কটা বাজে রে? আমি বাবার হাত ধরলাম, কি শীতল হাত, বাবা থরথর করে কাঁপছেন। আমাদের মাথার উপরে ঝাঁকড়া গাছ থেকে আচমকা অসংখ্য কাক কা কা করে ডেকে জেলখানার উপর দিয়ে উড়ে গেল। ভোর হয়ে আসছে, দেখলাম চাঁদ ডুবে গেছে। বিস্তীর্ণ মাঠের উপর চাদরের মতো পড়ে থাকা লাল জ্যোৎস্নাটা আর নেই। এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরকে দ্বিতীয় পর্ব। উপন্যাসটি পড়তে গিয়ে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, তার জন্য আমি দুঃখিত। উপন্যাসটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনারা আমাকে কমেন্টসে আপনাদের পছন্দ গল্প রেকমেন্ড করবেন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।